আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছে আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড়ে বরিশালের ৬ জেলায় ২.৫ লাখ কৃষক ক্ষতিগ্রস্ত, নষ্ট হয়েছে ফসল ও প্রাণী সম্পদ। উজানের ঢল ও বৃষ্টিতে তিস্তায় বাড়ছে পানি ও নদী ভাঙন, সমাধানে লালমনিরহাটে মানববন্ধন। কক্সবাজারের উখিয়ায় একদিনের ব্যবধানে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ে গেছে ৩ শতাধিক ঘর। ঘূর্ণিঝড় রিমালে বরিশাল বিভাগের ৬ জেলায় প্রায় ২ লাখ কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষক ১,৭০,০০০। ঝড়ে প্রায় ২.৫ লাখ মেট্রিক টন ফসলের পাশাপাশি বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে প্রাণী সম্পদ খাতে। বরিশাল সদরের কাশীপুর ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আবুল হোসেন। জমি বর্গা নিয়ে শাকসবজি চাষাবাদ করেন তিনি। এজন্য একটি বেসরকারি সংস্থা থেকে ১.৫ লাখ টাকা ঋণ নিয়েছেন। কিন্তু সম্প্রতি ঘূর্ণিঝড় রিমালের কারণে পথে বসার অবস্থা তার। এই ঝড় তুফানে আমার সব গেল শেষ হইয়া। এখন আমি যেন কি করুম, যদি আমি কোনো সরকার দিয়া যদি কোনো কিছু সহায়তা পাইতাম, কিছু লাভবান আমি কাটিয়ে উঠতে পারতাম। বরিশাল বিভাগীয় প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী রিমালের কারণে বিভাগের ৬ জেলায় ৯০,৭৯৮ হেক্টর ফসলি জমি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, আর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ২,৭৮৯ হেক্টর জমি। ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে রয়েছে আউশ ধান, চীনাবাদাম, মরিচ, মুগ ডাল, তিল, শাকসবজি, পাট, পান, কলা ও পেঁপে সহ বিভিন্ন ফল। সরকার যদি কোনো কিছু আমাকে সহযোগিতা করে তাহলে আমরা একটু হারতে পারতাম। সরকার কর্তৃক ঘোষিত বিভিন্ন রকম ফসলের যে প্রণোদনা রয়েছে সেক্ষেত্রে আমরা এই ক্ষতিগ্রস্ত কৃষকদের অগ্রাধিকার তালিকা করে এই ক্ষতিটা তারা যাতে পুষিয়ে উঠতে পারে সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। শুধু ফসল হানিতেই থেমে যায়নি ক্ষয়ক্ষতি, প্রাণী সম্পদেও বেশ ক্ষতির মুখে পড়েন উদ্যোক্তারা। সরকারি তথ্য মতে বিভাগের ৬ জেলায় অন্তত ৯৩,৮৮২টি পুকুর, দিঘি ও ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ২২ হেক্টর আয়তনের ১২০টি কাঁকড়া ও কুচিয়া খামারিরাও লোকসানের মুখে। মৎস্য চাষীদের জন্য বিভিন্ন ধরনের ঋণ কার্যক্রম চলমান আছে। চাষিরা এই ব্যাংক থেকে ঋণ সহায়তা ছাড়াও সরকারের কাছ থেকে যদি উপকরণ সহায়তা পায় তাহলে চাষিদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিটা চাষিরা পুষিয়ে নিতে পারবে এবং চাষিরা ঘুরে দাঁড়াতে পারবে। আমরা এটা ক্ষতি নিরূপণ করেছি, প্রায় ১১০ কোটি টাকার উপরে আমাদের এই ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। উপকূল এবং নদীবেষ্টিত দক্ষিণ অঞ্চলে প্রতি বছরই হানা দেয় এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ। ভবিষ্যতে এ ধরনের ক্ষতি কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন সংশ্লিষ্টরা। দীপ্ত বার্তাকক্ষ। টানা কয়েকদিনের বৃষ্টি এবং উজানের ঢলে তিস্তা নদীর পানি বাড়ছে, একই সাথে বাড়ছে নদী ভাঙন। সবচেয়ে বেশি ভাঙন দেখা দিয়েছে লালমনিরহাট জেলার মহিষখোঁচা ইউনিয়নের বাহাদুরপাড়া ও গরিবুল্লাহ পাড়া গ্রামে। এরই মধ্যে বেশ কয়েকটি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জরুরি ভিত্তিতে ভাঙন রোধে উদ্যোগ নিতে শনিবার মানববন্ধন করেছে এই দুই গ্রামের বাসিন্দারা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে এইসব এলাকার ৪ শতাধিক পরিবার গৃহহীন হবে, নষ্ট হবে কয়েকশো হেক্টর ফসলি জমি। ভারতের কলকাতায় বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন সিয়াম হোসেন নেপালে আটক হয়েছেন। নেপাল পুলিশ বৃহস্পতিবার তাকে আটক করে। এমন খবরের পরপরই শনিবার নেপাল গেছে গোয়েন্দা পুলিশের ৪ জনের একটি তদন্ত দল। গত ১২ মে ভারতের কলকাতা যান ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। সেখানকার নিউটাউন এলাকায় সঞ্জীভা গার্ডেন্স নামে একটি আবাসিক ভবনে তাকে হত্যা করা হয় বলে জানায় স্থানীয় পুলিশ। মরদেহের খোঁজের এক পর্যায়ে ওই ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে দেহাংশ উদ্ধার করা হয়। তদন্তে বেরিয়ে আসে আনোয়ারুল আজিমকে হত্যার পর মরদেহ গুম করার ক্ষেত্রে সিয়াম হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর তিনি কলকাতা থেকে নেপাল চলে যান, যার প্রেক্ষিতে হত্যাকাণ্ডের তদন্ত কাজে নেপাল যান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে ৪ জনের একটি তদন্ত দল। ঢাকায় বিমানবন্দরে সাংবাদিকদের হারুন জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেউ কেউ কাঠমান্ডুতে অবস্থান করছেন, সেটি নিয়েই তদন্ত করতে যাচ্ছেন তারা। পুলিশ হেডকোয়ার্টার এনসিবির মাধ্যমে আমরা
ইন্টারপোলকে আমরা চিঠি দিয়েছি। আমরা ইন্টারপোলের মাধ্যমে আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে এখানে সিয়াম সহ বেশ কয়েকজন আসামি তারা কেউ চলে গেছে, কেউ আছে। এই বিষয়গুলি তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে তাহলে তাদেরকে জন্য তারা গ্রেপ্তার করে, সেটা আমরা তাদেরকে অনুরোধ করেছি। এ গোয়েন্দা কর্মকর্তা আরও জানান, বর্তমানে বাংলাদেশের অনেক সন্ত্রাসী নেপালকে পালানোর রুট হিসেবে ব্যবহার করছেন। এর মধ্যে আনার হত্যার মূল মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিনও রয়েছেন। মাস্টারমাইন্ড যে বেনিফিশিয়ারি মদতদাতা শাহিন, সেও আমরা দেখেছি যে কাঠমান্ডুর মাটিকে ব্যবহার করে সে অন্য দেশে চলে গিয়েছে। আরও অন্যান্য আসামি সম্পর্কে কিন্তু আমরা এরকম তথ্য পাচ্ছি। কাঠমান্ডু পুলিশের সাথে একটু যোগসূত্রভাবে ইন্টারাকশন করা, যাতে ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশে অপরাধ করে যেন সেখানে ঠাঁই না পায়, আমরা সেই বিষয়েও কথা বলবো। আনার হত্যাকাণ্ডে এখন পর্যন্ত গ্রেপ্তার করা আসামিদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো ক্রস চেক করতে নেপাল যাচ্ছেন বলেও জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান। এই মুহূর্তে কিছু বলতে পারছি না, কারণ আমরা তদন্ত কাজে যাচ্ছি, আপনারা শীঘ্রই তথ্য পাবেন। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীতে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করার যেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু হয়েছে। দিন কিংবা সপ্তাহভেদে 50 থেকে 200 টাকা দিলেই দেয়া যায় ফুটপাতের ওপর দোকান। এই টাকার পুরোটাই যায় ক্ষমতাবানদের পকেটে। মিরপুরের বাংলা কলেজ থেকে মিরপুর 1 নম্বর পর্যন্ত তুলে আনা চিত্র এর একটি উদাহরণ মাত্র। ব্যস্ততম নগরী রাজধানী ঢাকা, যেখানে বসবাস করছে প্রায় 5 কোটি মানুষ। সাধারণ মানুষের পথ চলার জন্য রয়েছে এই ফুটপাত, কিন্তু এই ফুটপাতকে ঘিরেই চলছে রমরমা বাণিজ্য। মিরপুর বাংলা কলেজ থেকে শুরু করে মিরপুর 1 নম্বর পর্যন্ত রাস্তার 2 পার্কে ঘিরে এই ফুটপাত দখলকেই দেখাবো আপনাদেরকে। মিরপুরের সরকারি বাংলা কলেজ থেকে মিরপুর 1 নম্বর এই ব্যস্ত সড়কের 2 পাশে রয়েছে প্রশস্ত ফুটপাত, কিন্তু এর অস্তিত্ব খুঁজে পাওয়া দায়। কি নেই এখানে? রয়েছে পিঠাপুলির দোকান, ভাতের হোটেল, চায়ের দোকান, সবজির দোকান, মাছ ও মুরগি বিক্রেতা। নেই শুধু পথচারীর নিরাপদে হেঁটে যাওয়ার ফুটপাতটুকু। রং সাইড দিয়ে রিক্সা চালাতে থাকে, আমরা একদিক থেকে দেখে আসতেছি, ওরা আরেক দিক থেকে পিছন দিক থেকে এসে দেখা যাচ্ছে যে ধাক্কা মারছে। যদি আমি ফুটপাত দিয়ে হাঁটতাম তাহলে তো আর এই জিনিসটা হতো না। একটা স্কুল আছে, সকাল বিকাল এই ছেলেপেলেরা আইলে উপর দিয়ে হাঁটতে পারে না, এরা রাস্তা দিয়ে চলাচল করে। সবাইকে যেন ফুটপাতের উপর দোকান বসানোর চিরস্থায়ী বন্দোবস্ত দেয়া হয়েছে। কেউ কেউ তো বছরের পর বছর ফুটপাত দখল করে ব্যবসা করে আসছেন। বাবা এখানে ব্যবসা করতেছি অনেক দিন যাবতই। কতদিন? 7 বছর। এন 3-4 মাস ধরে করতেছি। কিন্তু সাধারণ এই মানুষগুলি চাইলেই কি ফুটপাতে দোকান দিতে পারেন? ক্ষমতাবান কারো সহায়তা ছাড়া আইন ভাঙার সেই সাহস কি তাদের রয়েছে? খোঁজ নিয়ে জানা গেল প্রতিটি দোকান থেকেই নেওয়া হয় চাঁদা। সেই চাঁদা তোলার জন্য রয়েছে লাইনম্যান। ডেলি দেওয়া লাগে 50 আর সপ্তাহে দেওয়া লাগে 200। নেয় হলো ফারুকে। ফারুকে এই লাইনের টাকা ওঠে, প্রতি দোকানে টাকা ওঠে। লইছি একজন নতুন কয়ে ঠে রিকোয়েস্ট করিয়া। কাকে কার কাছে রিকোয়েস্ট করছে? আবুল বাইতন আনসারেরা খালি 20 টাকা 30 টাকা যা দেখেই নেয়। টোলারবাগ 1 নং গেটের উল্টো দিকের ফুটপাতে বসানো হয়েছে ন্যায্য মূল্যের বাজার, যেখানে নেই মূল্য তালিকা। যুবলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্যের নাম লেখা ব্যানার টাঙিয়ে চলছে এই বাজারটি। কেউ অনুমতি দেয় নাই, মনে করেন এমনি আমরা বইছি ন্যায্য মূল্যের ওই কাঁচামাল বইছে করা, আর এইভাবে ন্যায্য মূল্য আমার এমপি সব বইছে। ইয়া নিখিল মিয়া কালকে আসছিল, বলছে যে তোমরা বেচনি করবা কিন্তু ন্যায্য মূল্যের দোকানের মতন দোকানদারি করবা। ঢাকার ফুটপাত দখল ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের নামের তালিকা দাখিল করতে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। একই সঙ্গে দখলদারদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানাতে বলা হয়েছে। কিন্তু এই চিত্র দেখার পর মনে হয়, কে শোনে কার কথা? মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বেনজির আজিজ ইস্যুতে সরকারের বক্তব্য লোক দেখানো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সম্মিলিত পেশাজীবীদের আলোচনা সভায় তিনি আরও বলেন, প্রতারণা ও ক্ষমতাসীনদের প্রশ্রয়ই দেশ ছেড়েছেন সাবেক আইজিপি। সাবেক জিয়াউর রহমানের
43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি লড়ছে, আত্মত্যাগ করছে, কিন্তু পিছু পা হয়নি। দেশ থেকে কিভাবে গেল তা জানতে চেয়ে তিনি আরও বলেন, দেশের জনগণকে আহাম্মক বানানোর চেষ্টা করছে এই সরকার। বেনজির নয়, আমি সেদিনও বলেছি, এক আজিজ নয়, এরকম অসংখ্য আজিজ আর বেনজির তারা তৈরি করেছে, যে কেউ ভাত ছাড় পাবে না। আমরা সবাইকে বিচার করি, সবাই। এটা কি আপনার মানুষকে আহম্মক মনে করেছেন? বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ তো আহম্মক না, সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্ত লোক দেখানো প্রতারণা, যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন। প্রত্যেক নাগরিকেরই দেশে আইনের আশ্রয় লাভ ও ন্যায় বিচার প্রাপ্তির অধিকার আছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার ময়মনসিংহ জাজ আদালতে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধনের সময় তিনি এইসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, ন্যায় বিচারের অধিকার নিশ্চিত করতে জেলা জাজগণ সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেন তিনি। পরে টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন তিনি। কেওয়াই স্টিল, চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে পৃথক ৩টি অভিযানে হত্যা ও অস্ত্র মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানায়, গত রাতে চট্টগ্রাম নগরী পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে হত্যা ও অস্ত্রসহ ১৯ মামলার পলাতক আসামি মহসিনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও 2 পলাতক আসামি অনিকুল ইসলাম ও আরিফ মঈনুদ্দিন নামে 2 সন্ত্রাসীকে মহানগরীর হালি শহর থেকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার অনিকের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতি সহ 7টি এবং আরিফের বিরুদ্ধে 3টি মামলা রয়েছে। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানায়, শনিবার দুপুর 1টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের 13 নম্বর তানজিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পের D3 ব্লকের কাঁঠালতলী বাজারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টায় বেলা 2:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। এর আগে শুক্রবার সকাল 10:30টার দিকে একই ক্যাম্পের D ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই ক্যাম্পের 3 শতাধিক শেড পুড়ে যায়। সারা দেশে চলছে শিশুদের ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম। এরই অংশ হিসেবে নাটোরে 2.5 লাখ শিশুকে ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানো হয়। শনিবার সদর উপজেলার রানীব্রজ সুন্দরী স্বাস্থ্য কেন্দ্রে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। মাগুরায় জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন 2024 উদ্বোধন করেন জেলা প্রশাসক। ক্যাম্পেইনে 6 থেকে 11 মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ও 12 থেকে 59 মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়। ক্যাম্পেইনে মাগুরায় 1,19,593 শিশুকে ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানো হয়। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের নদী ও খালে আজ থেকে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেই সঙ্গে 31 আগস্ট পর্যন্ত সুন্দরবনে পর্যটক প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। এরই মধ্যে সুন্দরবনে প্রবেশের জন্য সব পাস পারমিট দেয়া বন্ধ করা হয়েছে। বন বিভাগ জানায়, জুন থেকে আগস্ট এই 3 মাসকে সুন্দরবনের নদী খালের মাছের প্রজনন মৌসুম হিসেবেই ধরা হয়। এছাড়া এই সময়টি বন্যপ্রাণীর জন্য প্রজনন মৌসুম। সে কারণেই এই সময় মাছ ধরা ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাগেরহাটের মোংলা বন্দর থেকে বেনাপোল পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। দুপুর 3টায় মোংলা বন্দর থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যায় কমিউটার ট্রেন। মোংলা থেকে 361 জন যাত্রী নিয়ে যাত্রা করে। স্টেশন মাস্টার জানান, ট্রেনটি সন্ধ্যায় বেনাপোল পৌঁছাবে। এর আগে সকাল 11:30টায় 500 যাত্রী নিয়ে বেনাপোল থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি, যা মোংলায় পৌঁছায় দুপুর 2টায়। মঙ্গলবার ছাড়া সপ্তাহান্তরে অন্তত দিন
অন্যান্য দিন এই রুটে ট্রেন চলাচল করবে। গত 1 নভেম্বর খুলনা টু মোংলা পর্যন্ত নতুন রেল লাইনের পরীক্ষামূলক উদ্বোধন করা হবে। নৌবাহিনী দেশের সমুদ্র সম্পদ সংরক্ষণ, সার্বভৌমত্ব রক্ষা ও সমুদ্র নিরাপত্তা কার্যকরী ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। শনিবার সকালে পটুয়াখালী শেরেবাংলা প্যারেড গ্রাউন্ডে 438 জন নবীন নাবিকের বুট ক্যাম্প প্রশিক্ষণ শেষে শিক্ষা সমাপনী কুচকাওয়াজে তিনি একথা বলেন। নবীন নাবিকদের উদ্দেশ্যে এম নাজমুল হাসান বলেন, জাতির পিতার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নবীন নাবিকরা বাংলাদেশের সমুদ্র সীমার নিরাপত্তায় অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, নৌবাহিনীকে আরও আধুনিক করতে কাজ করছে সরকার। এখন নবীন নাবিকদের এই মনোরম ও বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব দুগ্ধ দিবস। শনিবার সকাল 10টায় রাজবাড়ী জেলা প্রাণী সম্পদ দপ্তরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজবাড়ী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার প্রকাশ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে পিরোজপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে এবং প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় সকাল 10টায় জেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। তীব্র গরমে গরিবের এসি মাটির ঘর, তবে প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার এই ঐতিহ্য। বন্যা আর প্রাকৃতিক দুর্যোগে কমেছে এর কদর। দিনাজপুরে বিলুপ্তির পথে এই মাটির ঘর। একটা সময় গ্রাম বলতেই চোখের সামনে ভেসে উঠত মাটির ঘরের ওপর ছন কিংবা টিনের ছাউনি। অনেক গ্রামেই বিত্তশালীদের দোতলা মাটির ঘরও ছিল। তীব্র গরম ও কনকনে শীতে আদর্শ এসব মাটির ঘর। গরম লাগে মনে করেন শীতের সময়, আর গরমের সময় হলো ঠান্ডা। এই মাটির ঘরের এই বৈশিষ্ট্য আছে। রাত্রে ঘুমাইতে গেলে এসির মতো লাগে, সারাদিন যে রোদ। আমার মাটির ঘর না হলে 40-45 বছর হচ্ছে, আমরা ছোট ছোট তখন মাটির ঘর তৈরি হয়েছে। খুব সুন্দর লাগে মাটির বাড়ি। আমার পাকা বাড়ি আমার দরকার নেই, মাটির বাড়ি আমার ভালো। কংক্রিটের শহরে তাপদাহে সবাই যখন একটু স্বস্তি পেতে হিমশিম খাচ্ছে, তখন দিনাজপুর সহ আশপাশের জেলার গ্রাম অঞ্চলের মানুষ অনেকটাই আরামে আছেন মাটির ঘরে। ছোটবেলাতে বুঝে আমি আমার বোনের বাসায় গেছি, মাটির ঘরটা ছিল ওদের, এখন এই ভেঙে দিছে। আজকে সবাই বলে গরম গরম গরম, কিন্তু আমরা যখন কঠার ঘরে ঢুকি বা মাটির ঘরে ঢুকি তখন অটো মনে হয় যে আমরা একটা ফ্রিজে ঢুকে গেছি। এটা আসলে কিন্তু একটা প্রকৃতির একটা বিশেষ নিয়ামত। তবে অর্থনৈতিক সচ্ছলতা, পারিবারিক নিরাপত্তা ও রুচিবোধের পরিবর্তনের কারণে মানুষ এখন আর মাটির ঘরে থাকতে চায় না। দিনাজপুর পৌর কর্তৃপক্ষ বলছে, জেলায় প্রায় 90% মাটির ঘর আর নেই। গ্রাম পর্যায়ে এখনো মাটির ঘরের কিছুটা কদর থাকলেও শহরে এর কোনো অস্তিত্ব নেই। আজকে গ্রাম শহর সব দিকে কিন্তু এখন ইমারতে ইমারত, মাটির বাড়ি বললেই নেই। ওই এলাকার যারা আছে, মুরব্বীরা আছে, তারা স্মৃতিচারণের জন্য ওই মাটির কোটাটাই রেখে দিয়েছে। গ্রামবাসীদের মতে, ভূমিকম্প বা বন্যা না হলে 100 বছরের বেশি সময় স্থায়ী হয় এক একটি মাটির ঘর। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে চলছে ভারতের লোকসভা নির্বাচনের 7ম ও শেষ দফার ভোট গ্রহণ। নির্বাচন কমিশনের তথ্য মতে বিকেল 3টা পর্যন্ত সারা দেশে ভোট পড়েছে 49.7%। ভোট গ্রহণ সকাল 7টায় শুরু হয়ে চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি কেন্দ্রে বিশৃঙ্খলা ও সহিংসতার অভিযোগ উঠেছে। শেষ দফায় ভোট গ্রহণ হচ্ছে দেশটির 8টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 57টি আসনে। এর মাধ্যমে ভারতের 543টি লোকসভা আসনেই ভোট নেওয়া সম্পন্ন হবে। এই ধাপে 904 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এর মধ্যে অন্যতম বিজেপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয়বারের জন্য সংসদ নির্বাচিত হওয়ার লক্ষ্যে উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন মোদী। এই কেন্দ্রে তার প্রধান প্রতিপক্ষ কংগ্রেসের অজয় রায়।
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবার আগে বেশ সমালোচনায় জর্জরিত শান্ত বাহিনী। অনভিজ্ঞ যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচ সিরিজে 2-1 ব্যবধানে হেরে যায় তারা। সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ব্যাটিং। তবে সবকিছুকে ছাপিয়ে এখন বিশ্বকাপের দিকে চোখ হাথুরুর শিষ্যদের। শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচ 8 জুন। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা তাই নিজেদের পরখ করে নেবার শেষ সুযোগ শান্ত লিটনদের। রাত পোহালে যুক্তরাষ্ট্রের মাটিতে পর্দা উঠবে টি-20 বিশ্বকাপের। 20 দলের জমজমাট লড়াই দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটের কোনো বিশ্ব আসরের স্বাগতিক দেশ হলো যুক্তরাষ্ট্র। তবে একা নয়, যৌথ আয়োজক হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এক মাসে আয়োজন করা হবে 55টি ম্যাচের। প্রস্তুত যুক্তরাষ্ট্র। বিশ্ব রাজনীতির অঘোষিত রাজারা এবার স্বাগত জানাচ্ছে তাদের তুলনামূলক কম জনপ্রিয় খেলা ক্রিকেটের বিশ্ব লড়াইকে। উদ্বোধনের আগের দিন জমকালো লেজার শো এর মাধ্যমে নিউ ইয়র্কবাসীকে বিশ্বকাপের বিভিন্ন বিষয়ের সাথে পরিচিত করে যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে ক্রিকেট নিয়ে আগ্রহের কমতি থাকলেও আয়োজনে নেই আলোর অভাব। 20টি দল 4 গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে এবারের আসরে। 2 আয়োজকের পাশাপাশি গেল বিশ্বকাপের সেরা 8 দলের সাথে একটা নির্দিষ্ট তারিখের মধ্যে আইসিসি র্যাঙ্কিং এর ওপরের দিকে থাকা 2 দল আর আলাদা আলাদা মহাদেশ থেকে বাছাই করে আনা হয়েছে সেরা দল। তাতে এবারের আয়োজনটাই ক্রিকেটের সত্যিকারের বিশ্বকাপ বলা যায়। ওয়েস্ট ইন্ডিজের 6 আর যুক্তরাষ্ট্রের 3টি, মোট 9 ভেন্যুতে হচ্ছে এবারের আসর। ক্যারিবীয় অংশের ম্যাচগুলো হবে অ্যান্টিগা, বার্বাডোস, গায়ানা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট আর ট্রিনিদাদ এন্ড টোবাগোতে। যুক্তরাষ্ট্রে খেলা হবে ফ্লোরিডা, নিউ ইয়র্ক ও টেক্সাসে। এর মধ্যে সবচেয়ে বেশি 8টি ম্যাচ হবে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। 34,000 দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটি একটি অস্থায়ী স্থাপনা। ঘরের মাঠে এবারের বিশ্বকাপ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের সামনে সুযোগ রয়েছে ক্যারিবীয় ক্রিকেটের হারানো গৌরব ফিরিয়ে আনার। তেমনি বছরখানেক ধরে ক্রমশ পারফরম্যান্সের তলানিতে পৌঁছে যাওয়া বাংলাদেশের সামনেও সুযোগ নিজেদের প্রমাণ করার। 10 বছর ধরে আইসিসির কোনো শিরোপা না জেতা ভারত যেমন শিরোপা খরা ঘোচাতে মরিয়া, তেমনি উগান্ডা, পাপুয়া নিউগিনি আর নেপালের লক্ষ্য ক্রিকেট বিশ্বে নিজেদের চেনানো। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ। নিটোল চাচা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ঘূর্ণিঝড়ে বরিশালের 6 জেলায় 2.25 লাখ কৃষক ক্ষতিগ্রস্ত। নষ্ট হয়েছে ফসল ও প্রাণী সম্পদ। উজানের ঢল ও বৃষ্টিতে তিস্তায় বাড়ছে পানি ও নদী ভাঙন। সমাধানে লালমনিরহাটে মানববন্ধন। কক্সবাজারের উখিয়ায় একদিনের ব্যবধানে রোহিঙ্গা ক্যাম্পে আগুন। পুড়ে গেছে 3 শতাধিক ঘর। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।